নমস্কার, বিটিএন আমার করিমগঞ্জে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি রাজশ্রী। প্রথমেই দেখে নিচ্ছি সংবাদ শিরোনাম। করিমগঞ্জে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সভা নিয়ে তৎপরতা তুঙ্গে। পানীয় জলের অভাব নিয়ে বিক্ষোভ সরিষা এলাকার সাধারণ জনগণ। মহাজোটের করিমগঞ্জে 5টা আসন জেতার মন্তব্য নিয়ে সাংবাদিক সম্মেলনে কটাক্ষ সুব্রত ভট্টাচার্যের। মনোনয়ন প্রত্যাশীদের আজ টিকিট প্রদান করে রাষ্ট্রীয় উলেমা কাউন্সিল। সাংবাদিক সম্মেলনে বহিরাগতদের নিয়ে ক্ষোভ উগরে দিলেন দিলীপ পাল। হুমায়ুন ফরিদ আসাম জাতীয় পরিষদের প্রার্থী পাথারকান্দি সমষ্টিতে। করিমগঞ্জে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে 18 তারিখে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সভা অনুষ্ঠিত হবে। এই সভা ঘিরে স্থান নির্ধারণে আজ দলীয় পক্ষ থেকে 2টি স্থান পরিদর্শন করা হয়। প্রধানমন্ত্রী করিমগঞ্জে সভা দিয়েই আসামে নির্বাচনী প্রচার অভিযান শুরু করবেন বলে মন্তব্য করেন কাছাড়ের সাংসদ রাজদীপ রায় মহাশয়। আমরা আজকে করিমগঞ্জ জেলাতে 2টা জায়গা প্রাইম মিনিস্টারের ভিজিট আছে। আসন্ন আসাম ইলেকশন বিধানসভা নির্বাচন 2021-এর উপলক্ষে বরাক উপত্যকায় প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীজির ভিজিট আছে এবং করিমগঞ্জ জেলাতে সেটা হবে। এটা দেখার জন্য আমরা 2টা জায়গা দেখেছি। আমি এখন দাঁড়িয়ে আছি ভাটগ্রাম নর্থ করিমগঞ্জ বাইপাসের উপরে, আর আরেকটা জায়গা দেখেছি আমরা শ্রীগৌরীতে। তো জায়গা দেখে আমরা সেই লজিস্টিকগুলো ক্যালকুলেট হচ্ছে। এখানে 3টা হেলিপ্যাড হতে হয়। প্রাইম মিনিস্টারের কিছু প্রোটোকল আছে, ব্যারিকেডিংয়ের প্রোটোকল আছে, এরিয়ার প্রোটোকল আছে, হেলিপ্যাডের প্রোটোকল আছে, যারা লোক আসবে তাদের এন্ট্রি এক্সিটের প্রোটোকল আছে। তো সেইগুলো সব মিলিয়ে আমরা 2টার মধ্যে একটা জায়গা আমরা কালকের ভেতরে আমরা সেটা ফাইনালাইজ করব। প্রাইম মিনিস্টারের টিম থেকে কিছু লোক আজকে এসে গেছে, কালকে আরও কিছুজন আসবে। আর আরেকটা হচ্ছে যে আমরা আগামীকালকে 3 জেলাতে ভারতীয় জনতা পার্টির ক্যান্ডিডেটরা ডিসির অফিস গিয়ে আমরা নমিনেশন দেওয়া হবে। তো কালকে অনেক ব্যস্ত দিন থাকবে ভারতীয় জনতা পার্টির পক্ষ 3 জেলাতে ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে সেই নমিনেশনগুলো দেওয়া হবে। আর তার মধ্যে প্রাইম মিনিস্টারের প্রোগ্রামের যে তৈয়ারি আছে সেটা ভাটগ্রামে হোক কিংবা শ্রীগৌরীতে হোক, সেটা ন্যাশনাল হাইওয়ের উপরে তৈয়ারি চলছে। যেটা সুটেবল ভেন্যু হবে, যেটা প্রাইম মিনিস্টারের সিকিউরিটি পয়েন্ট অফ ভিউ থেকে এবং ট্রাফিকের যাতে কোনো সমস্যা না হয় সেই চিন্তা করে করা হবে। আর আমরা আশা করি যে এই যে প্রাইম মিনিস্টারের প্রোগ্রাম, এই প্রথম উনি নর্থ ইস্ট থেকে শুরু করবেন, প্রথমেই করিমগঞ্জ জেলার থেকে শুরু করবেন। তো করিমগঞ্জ জেলার কাছে একটা বিশেষ প্রাপ্তি যে আমরা অনেক জিনিস করিমগঞ্জ জেলার থেকে এইবারের নির্বাচনে আমরা শুরু করেছি। একবার আমাদের লাস্ট 8 এক্সিকিউটিভ করিমগঞ্জ জেলাতে হয়েছে, আমাদের পৃষ্ঠা প্রমুখ সম্মেলন করিমগঞ্জ জেলার থেকে শুরু হয়েছে। এবার প্রাইম মিনিস্টারের ক্যাম্পেইন আসাম ইলেকশন বিধানসভা 2021-এ এটাও আমাদের করিমগঞ্জ জেলার থেকে শুরু হচ্ছে। তো করিমগঞ্জ জেলার কাছে এটা বিশেষ প্রাপ্তি বলে আমি মনে করি। মানুষ কত সংখ্যক হবে আপনার ধারণা? আমাদের এখানে 3-3.5 লাখের মধ্যে মানুষ আসবে বলে আমরা মনে করছি। থ্যাংক ইউ। সরিষা এলাকায় মারাত্মক পানীয় জলের সংকট দেখা দিয়েছে। বিগত দিনগুলোতে অনেকবার সভা করার পরও পানীয় জলের সমস্যার সমাধান হয়নি। তাদের অভিযোগ, পঞ্চায়েতের আওতাধীন এই জলের প্ল্যান্ট যাওয়ার পর থেকেই এই অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে এলাকাবাসীকে। তার আগে লোকাল কমিটি থাকার সময় ভালোই চলছিল বলে ওনাদের অভিমত, কিন্তু বর্তমানে পঞ্চায়েতের সভাপতি দায়িত্ব নেওয়ার পরেই তার অবনতি ঘটে। তাই এলাকাবাসীর পক্ষ থেকে আজ ওয়াটার প্ল্যান্টে তালা ঝুলিয়ে দেওয়া হয়। ও আপনার
আমাদের সমস্যা হচ্ছে বিগত অক্টোবর 2020 হইতে আজ পর্যন্ত সরিষা তদারকি প্রকল্পের জল নিয়মিতভাবে আসেনি। তার জন্য আমরা এই পাড়ার সরিষা গ্রামের সবাই মেয়ে ছেলে সবাই মিলে আমরা আজকে এই প্ল্যানটি আমরা তালা দিচ্ছি। কারণ হচ্ছে গত কয়েকদিন আগে একটা মিটিং হয়েছিল আমরা সরিষা এলপি স্কুলে, তখন পুরো কমিটি বলেছিল যে ফেব্রুয়ারি মাসের একদিন পর একদিন জল দেওয়া হবে, আর মার্চ মাস থেকে রেগুলার জল দেওয়া হবে। কিন্তু আজ পর্যন্ত ফেব্রুয়ারিতে একদিন জল দেওয়া হয়নি, আজ মাস থেকে আজ 9 তারিখ চলছে, এখন পর্যন্ত কোনো জল দেওয়া হয়নি। আমাদের সরিষা গ্রাম মেলুগুলো এই নদীর পাড় দিয়ে নদীতে গিয়ে জল আনে। ফ্রেন্ড থাকা সত্ত্বেও এত জলের অসুবিধা করতে হয়, তাইলে আমাদের ফ্রেন্ড দরকার নেই। আমাদের প্রেসিডেন্ট মহাশয়কে আমি ধিক্কার জানাই যে তিনি হয়েছেন প্রেসিডেন্ট, কিন্তু আমাদের সরিষা গ্রামের মধ্যে কোনো উন্নতি করেননি। তারপরে 49,000 কত টাকা স্যাংশন হয়েছে জানি আমরা অন্য লোকমুখে শুনেছি, কিন্তু আজ 50 লাখ টাকা স্যাংশন হয়েছে, কিন্তু আজ পর্যন্ত এখানে মনে কোনো ফ্ল্যাগ লাগানো নেই যে কী কাজ হচ্ছে কী জানা। আমরা সরিষা গ্রামে কেউ কিছু জানি না, কোনো স্টাফও নেই, এখানে কোনো স্টাফও নাই, এইভাবে চলছে। আমরা তখন একটা পুষ্করণী নাই, আমরা একটা পুষ্করণী নাই, একটা গাতা কোতা কিচ্ছু নাই, শুধু জলের উপরে নির্ভর। এই জল না খাইলে মানুষ তো এমনি অসুস্থ হয়ে মরে যাইব গিয়া। আচ্ছা যেগুলো জল আছে টিউবওয়েলের জলও নষ্ট হয়, যেগুলো আছে ছোটখাটো পুষ্করণী 2-4টা, এটা জল একজনের বাড়ি থেকে আরেকজনের যেন আনা এটা সম্ভব না, সম্ভব নয়। এটা অনেক দূরে দূরে আছে, ভিতরে আছে যে 2-4টা পুষ্করণী, এটা আনা সম্ভব নয়। আসন্ন নির্বাচন নিয়ে সাংবাদিক সম্মেলনে মহাজোটকে তীব্র আক্রমণ বিজেপি জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য মহাশয়ের। তিনি বলেন, মহাজোট বিভিন্ন সমষ্টিতে এখনো প্রার্থী ঠিক করতে পারেননি, তাও বিজেপিকে সমালোচনার সাহস করছে। বিগত বছরে বিজেপির উন্নয়নের উপর নির্ভর করে করিমগঞ্জের বেশিরভাগ আসনে দল জয়লাভ করবে বলে মন্তব্য করেন তিনি। শ্রমিকদের করে বিনামূল্যে চাল দেওয়া হচ্ছে, চিনি দেওয়া হচ্ছে, কেরোসিন দেওয়া হচ্ছে, আর জন্ম থেকে শুরু করে অন্ততপক্ষে পড়াশোনা পর্যন্ত, শিশু থেকে শুরু করে ছাত্র অবস্থার যুবক পর্যন্ত, সে যুবক হোক যুবতী হোক, সরকারের পক্ষ থেকে বিনামূল্যে সেটা চালিয়ে দেওয়া হচ্ছে, যা ওনাদের সরকারের সময় 15 বছর ওনারা কল্পনা করতে পারেননি, বাস্তবায়িত করা তো অনেক দূর। তার জন্য উনি বলবেন যে বিজেপি কি করেছে, বিজেপি কোন মুখে ভোট চাইতে আসবে, সেটা স্বাভাবিক আছে। ওনারা বাঙালির ত্রাতা সাচ্ছেন, ওনারা বিগত 15 বছরে, আর ওনার কার্যকালে উনি 10 বছরে আর কিছু করুন না করুন, অন্তত পক্ষে কিভাবে একের সঙ্গে আরেককে লাড়িয়ে দেওয়া যায়, কিভাবে একের সঙ্গে আরেকজনের ঝগড়া বাঁধানো যায়, উত্তর করিমগঞ্জে উনি সেটা খুব ভালো করেছে। আমরা আজকের দিনে গর্ব করে বলতে পারি, আমরা যে সমস্ত বঞ্চিত প্রবঞ্চিত ওনাদের দ্বারা দেশভাগের বলি হয়ে যারা এই ভূখণ্ডে এসে নিজ ভূমে পরাভূত হয়ে আশ্রয় নিয়েছিলেন, তাদেরকে নাগরিকত্ব পাইয়ে দেওয়ার জন্য বিজেপির যে প্রতিশ্রুতি ছিল, সেই প্রতিশ্রুতি আমরা রক্ষা করেছি। আমরা কোনো জায়গায় বলিনি যে ইসলাম ধর্মাবলম্বী যারা আছেন বা মুসলমান যারা আছেন তাদেরকে এই দেশ ছেড়ে চলে যেতে হবে। মুসলিম লীগকে সামনে রেখে দেশ দ্বিখণ্ডিত আপনারা করেছেন। আর আজকের দিনে আপনাদের পরবর্তী সিঁড়ি যারা আছেন, পরবর্তী প্রজন্ম যারা আছেন, আপনাদের উত্তরসূরি থেকে এই প্রজন্ম পর্যন্ত আপনারা ওই ধারাকেই জিইয়ে রেখেছেন। ভারতীয় জনতা পার্টির 5 বছরের সরকারের সময় আসামে কোনো জায়গায় একটাও দাঙ্গা হয়নি, কোনো জায়গায় একজন ইসলাম ধর্মাবলম্বী ব্যক্তির গায়ে আঁচড় পড়েনি। আমরা তুষণের রাজনীতি করিনি। ভারতীয় জনতা পার্টির সরকার কেন্দ্রের হোক রাজ্যের হোক কোথাও তুষণের রাজনীতি করে। আপনারা বলছেন ভারতীয় জনতা পার্টি কোন মুখে ভোট চাইতে আসবে, লজ্জা থাকা উচিত আপনাদের। মাননীয় কমলাক্ষকে উত্তর দিতে হবে যে বিগত 10 বছরে উত্তর করিমগঞ্জের উন্নয়ন কি হয়েছে। দক্ষিণ করিমগঞ্জের 2.5 বারের মন্ত্রী, 2 বারের মন্ত্রী, 1 বারের সংসদীয় সচিব, বড় বড় বক্তব্য রাখছেন। দক্ষিণ করিমগঞ্জের কি উন্নয়ন আপনি করেছেন সেটার উত্তর আপনাকে দিতে হবে। জনগণ মুখিয়ে আছেন, আপনারা প্রার্থী পদ ঠিকভাবে ঘোষণা করতে পারছেন না,
সকালে শোনা যাচ্ছে একজন, বিকালে শোনা যাচ্ছে আরেকজন, আবার পরের দিন সকালে শোনা যাচ্ছে আরেক বিধানসভা সমষ্টিতে আরেকজন। আপনারা বিজেপিকে নিয়ে সমালোচনা করার সাহস দেখাচ্ছে। অন্ততপক্ষে আজকের এই সাংবাদিক বৈঠকের মাধ্যমে এইটুকু বলতে পারে যে দেখেছি পত্রিকায় যে করিমগঞ্জে থেকে নাকি মহাজোটের প্রার্থীরা 5-0 নিয়ে ওনারা জয়ী হবেন। ভারতীয় জনতা পার্টির সরকার বিগত 5 বছরে যে কাজ করেছে, আর কেন্দ্রের মাননীয় নরেন্দ্র মোদীজির সরকার এই দ্বিতীয় কার্যকাল পর্যন্ত যে কাজ করে চলেছেন, এই উন্নয়নমূলক প্রকল্পগুলো যেগুলো বাস্তবায়িত হয়েছে বা যে উন্নয়নমূলক প্রকল্পগুলোর কাজ চলছে, এটা অন্ততপক্ষে নিশ্চিতভাবে বলতে পারে যে করিমগঞ্জের 5টি আসনের মধ্যে আমরা অধিক সংখ্যক আসন ভারতীয় জনতা পার্টির থাকবে। আমরা 4টি বিধানসভা সমষ্টিতে প্রার্থী দিয়েছে, আর 4টি বিধানসভা সমষ্টিতে বিজেপির প্রার্থীরা জয়ী হবে। আর আরেকটি বিষয়, মাননীয় প্রাক্তন মন্ত্রী সিদ্দিক আহমেদ মহোদয়, আমি দেখলাম পত্রিকায় উনি বক্তব্য রাখছেন, পত্রিকায় উঠে যে বিজেপি সভাপতি, এক জায়গায় তো নাম দিয়ে এসেছে, বিজেপি সভাপতি যদি পিএসও নিয়ে ঘুরতে পারেন তাহলে অন্য দলের সভাপতি কেন ঘুরবেন না? আমার ওই বিষয়ে কোনো বক্তব্য নেই, তবে আমার বক্তব্য অন্য জায়গায় আছে। দেখা আছে যে আমরা দেখলাম যে প্রশাসনকে বিজেপি চাপে রেখে নির্বাচনে যাচ্ছে। অন্ততপক্ষে এক কথায় যদি বলতে হয়, এই কথাগুলো ওনাদের মুখ দিয়ে বেরিয়ে আসছে, এগুলো হতাশার ছাপ। ওনারা হতাশাগ্রস্ত হয়ে মানসিকভাবে ভেঙে পড়ে এই কথাগুলো বলছেন। ওনারা বুঝতে, দল নেতৃত্ব দিচ্ছে সেই দলের যখন সরকার ছিল সেই সময় যে ব্যক্তিকে দেশবিরোধী আখ্যায়িত করা হয়েছিল, যার বিরুদ্ধে দেশবিরোধিতার চক্রান্ত আছে বলে যাকে জেলে পোড়া হয়েছে, সেই সমস্ত ব্যক্তিকে নিয়ে যারা গঠবন্ধন বর্তমানে করে শুধু বিজেপিকে কিভাবে পিছনে ফেলে দেওয়া যায় সেই লক্ষ্য নিয়ে নির্বাচনে অবতীর্ণ হয়েছেন। আমরা তাদেরকে ধিক্কার জানাই, তাদের সেই মানসিকতাকে আমরা ধিক্কার জ্ঞাপন করি। আজকের এই সাংবাদিক আমরা দেখলাম খুব সুন্দরভাবে যে করিমগঞ্জে গতকাল এক সাংবাদিক বৈঠক করেছেন ওনারা বসে, আর ওই সাংবাদিক বৈঠকে একের পর এক নেতারা যে বক্তব্য রেখেছেন ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে, আর উত্তর করিমগঞ্জের যিনি এখন পর্যন্ত বিধায়ক আছেন, এখন পর্যন্ত এই জন্যই বললাম যে যতই কাঠখড় পোড়ানো হোক, 2 মে থেকে উনি বিধায়ক থাকছেন না, সেই ব্যাপারে করিমগঞ্জের জনসাধারণ মনস্থির করেছেন। উনি তো বলতে বলতে এতটুকু বলে দিয়েছেন গতকালকে সাংবাদিক বৈঠকে দেখলাম যে বিজেপি কোন মুখে ভোট চাইতে আসবে। ভারতীয় জনতা পার্টি বিগত 5 বছরে যে উন্নয়নমূলক কাজ করেছে তার জন্য অন্ততপক্ষে কোন মুখে ভোট চাইতে হবে না, বুক উঁচুয়ে ভারতীয় জনতা পার্টির কর্মকর্তারা নিজ নিজ স্থানে সাধারণ জনগণের ঘরে গিয়ে ভোট ভিক্ষা করতে পারবে। হ্যাঁ, উনি বলতে পারেন, সেটা স্বাভাবিক আছে। ওনার সরকারের সময় ওনার কর্মকালে ওনার বিধানসভা সমষ্টি থেকে আরেক নেত্রী যিনি আছেন ওনার সঙ্গে যোগ করে যাকে দেওয়া হয়েছে হিন্দু বাঙালির ভোট ঠিক করার জন্য, যারা সবসময় হিন্দু বাঙালির পিঠে ছুরি মেরেছেন, ওই দিদির গড়ে যেতে হলে ওনার গড় থেকে 4 ঘন্টা সময় লাগতো। এটা বর্তমানে যখন 1 ঘন্টা 10 মিনিটে আসছে, উনি বলবেন সেটাই স্বাভাবিক আছে যে বিজেপি কোন মুখে ভোট চাইতে আসবে। উনি বলবেন বিজেপি কোন মুখে ভোট চাইতে আসবে যখন প্রভাব খাটিয়ে প্রভাব বিস্তার করে ভারতীয় জনতা পার্টি এগুলো করছে। আসলে যাদের দমনীতে এগুলো আছে, যারা এগুলো করে করে অভ্যস্ত হয়েছেন দীর্ঘ বছর যাবৎ, করিমগঞ্জে এগুলোর অনেক উদাহরণ আছে, বলতে লাগবে না। বক্তব্য দীর্ঘ হচ্ছে, সাংবাদিক বন্ধুরা অন্ততপক্ষে যদি কারোর প্রশ্ন থাকে আমি অবলীলায় বলে যেতে পারবো। আমি নিজে অনেক কিছু প্রত্যক্ষ করেছি, ওগুলো ওদের দমনীতে বয়ে চলেছে। ওরা অভ্যস্ত ছিলেন দীর্ঘদিন এইভাবে প্রশাসনকে প্রভাব কাটিয়ে
জেলা উপায়ুক্ত, পুলিশ অধীক্ষক, তাদেরকে দিয়ে নির্বাচনকে কিভাবে প্রভাব বিস্তার করা যায়, নির্বাচনকে কিভাবে নিজেদের প্রভাব খাটিয়ে কারায়ত্ত করা যায়, এগুলো করে এসেছেন বলে আজকে আকাশে মেঘ দেখছেন না। আর আমরা এগুলো অভ্যস্ত নই, আমাদের এগুলো মানসিকতা নেই। আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে রাষ্ট্রীয় উলেমা কাউন্সিলের পক্ষ থেকে করিমগঞ্জের 4টি সমষ্টিতে লড়াই করার জন্য প্রত্যাশীদের টিকিট প্রদান করা হয়। বোরাকে সর্বমোট 6টি আসনে প্রার্থী দেওয়া হয়েছে এবং বেশিরভাগ আসনে দল জয়লাভ করবে বলে রাষ্ট্রীয় উলেমা কাউন্সিল দলের দাবি। আমরা আজকে করিমগঞ্জ জেলার রাষ্ট্রীয় উলামা কাউন্সিলের পক্ষ থেকে 60 জন প্রার্থীকে আমার দল মনোনয়ন দিয়েছে। পাতারকান্দিতে বাহারুল ইসলাম মহাশয়কে আমাদের দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে। দক্ষিণ করিমগঞ্জে আমার মাননীয় জমির উদ্দিন সাহেবকে প্রার্থিত্ব দেওয়া হয়েছে। উত্তর করিমগঞ্জে দেওয়া হয়েছে আহাদ উদ্দিনকে এবং বদরপুর সমষ্টিতে দেওয়া হয়েছে নিজামুদ্দিন সাহেবকে। আরএসসি রাষ্ট্রীয় উলামা কাউন্সিল দল যদিও আমাদের বরাকের জন্য নতুন, যদিও আসামের জন্য নতুন, কিন্তু রাষ্ট্রীয় উলামা কাউন্সিল বর্তমানে একটা ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। কারণ স্বৈরাচার বিজেপি, সাম্প্রদায়িক বিজেপি এবং ভ্রষ্টাচার কংগ্রেসের বিরুদ্ধে রুখে দাঁড়াতে এবার বরাকবেরিতে বর্তমান 6টি আসনে রাষ্ট্রীয় উলামা কাউন্সিলের প্রার্থী দেওয়া হয়েছে। আমরা আশাবাদী প্রত্যেকটি সমষ্টিতে আমাদের রাষ্ট্রীয় উলামা কাউন্সিলের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবে এবং তার মধ্যে 3 থেকে 4টা সিট আমাদের বিজয়ী হবে। আমাদের দলের স্লোগান হলো একতা কা রাজ চলেগা, মুসলিম হিন্দু সাথ চলেগা। আমরা কোনো জোটের সাথে আমরা যাইনি, আমরা একাই লড়ব এবং আমরা জনগণের দুয়ারে দুয়ারে আমরা যাব। জনগণের দুয়ারে দুয়ারে গিয়ে আমরা রাষ্ট্রীয় উলামা কাউন্সিল সম্পর্কে মানুষদেরকে অবহিত করব এবং রাষ্ট্রীয় উলামা কাউন্সিলে যাতে দক্ষিণ করিমগঞ্জ, উত্তর করিমগঞ্জ, পাতারকান্দি, বদরপুর ছাড়াও আমাদের বরাকবেরির যে সমস্ত সমষ্টিতে ক্যান্ডিডেট দেওয়া হয়েছে, আমাদের রাষ্ট্রীয় উলামা কাউন্সিলের প্রতি যেন জনগণ ভোট দেন, এই আহ্বান আমি জনগণের প্রতি আপনাদের মাধ্যমে জানাচ্ছি। আরেকটি কথা হলো, আমি করিমগঞ্জ, সাউথ করিমগঞ্জের ক্যান্ডিডেট। এমনি থাকেন কোথায়? আমার ভিলেজ খাগাইল, পোস্ট অফিস চাতল, ডিস্ট্রিক্ট করিমগঞ্জ, আসাম। কি উদ্দেশ্য নিয়ে নেমেছেন? আমি উদ্দেশ্য নিয়ে নামেছি যে জনসাধারণের স্বার্থের জন্য, দেশের উন্নতির জন্য, গ্রামের উন্নতির জন্য এবং সমাজের সেবার জন্য। আপনি কি মনে করেন কার সাথে আপনার হবে, প্রতিদ্বন্দ্বিতা হবে? আমার প্রতিদ্বন্দ্বিতা एजीपी बीजेपी अलायंस और कांग्रेस के साथ होगा। का राज चलेगा, मुस्लिम हिंदू साथ चलेगा। दूसरे और भी एक स्लोगान है, गुलामी के दरबार में हिस्सा लेंगी सरकार में। हमारा राष्ट्रीय जो दल है 2008 इंग्रजी में राष्ट्रीय उलामा काउंसिल की दल स्थापित आदमगढ़ में हुए हैं। हमारा राष्ट्रीय उलामा काउंसिल की नेशनल प्रेसिडेंट है रशीद मदनी साहब और आसाम स्टेट प्रेसिडेंट मोहम्मद उबैदुर रहमान अल कासिमी साहब। उनकी नेतृत्व से मेरे को अभी टिकट की मैं एक्चुअली टिकट की दावेदार भी नहीं था साउथ करीमगंज के। वहीं पे मेरे को जो मेरा राष्ट्रीय प्रवक्ता जो था, राष्ट्रीय नेशनल प्रेसिडेंट है, स्टेट प्रेसिडेंट, मेरे को बता गया था जो आप टिकट ले लो बोल के। इसके लिए सब जनसाधारण मेरा गांव का भी है और आसपास का भी है, जीपी का भी, वार्ड का भी, सब आदमी मेरे को सपोर्ट कर किया है। आप टिकट ले लिए, आप निश्चित तो जीतेगी।
इनके लिए हमारा तक राज चलेगा, मुस्लिम हिंदू साथ चलेगा। दूसरे और भी एक स्लोगान है, गुलामी की दरबार में हिस्सा लेंगी सरकार में। हमारा राष्ट्रीय जो दल है 2008 इंग्रजी में राष्ट्रीय उलामा काउंसिल की दल स्थापित आजमगढ़ में हुए हैं। हमारा राष्ट्रीय उलामा काउंसिल की नेशनल प्रेसिडेंट है रशीद मदनी साहब और आसाम स्टेट प्रेसिडेंट मोहम्मद उबैदुर रहमान अल कासिमी साहब। उनकी नेतृत्व से मेरे को अभी टिकट की मैं एक्चुअली टिकट की दावेदार भी नहीं था साउथ करीमगंज के। वहीं पे मेरे को जो मेरा राष्ट्रीय प्रवक्ता जो था, राष्ट्रीय नेशनल प्रेसिडेंट है, स्टेट प्रेसिडेंट, मेरे को बता गया था जो आप टिकट ले लो बोल के। इसके लिए सब जनसाधारण मेरा गांव का भी है और आसपास का भी है, जीपी का भी, वार्ड का भी, सब आदमी मेरे को सपोर्ट करके आज आप टिकट ले लिए, आप निश्चित तो जीतेगी। इनके लिए हमारा সিদ্দিক আহমদ সাহেবকে সিদ্দিক আহমদ সাহেব বিগত 15 বছর দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক ছিলেন, সচিব ছিলেন, মন্ত্রী ছিলেন, কিন্তু জনগণের কোনো ভালো কাজ করতে পারেননি। তারপরে আজিজ আহমদ খান সাহেবকে দক্ষিণ করিমগঞ্জের জনগণ নির্বাচিত করেছিলেন। উনিও 5 বছরের মধ্যে কোনো কাজ করতে পারেননি, জনগণের সমস্যা অ্যাসেম্বলিতে তুলে ধরতে পারেননি, যার বিরুদ্ধে দক্ষিণ করিমগঞ্জের মানুষ আজ ঐক্যবদ্ধ হয়ে আমাদের রাষ্ট্রীয় উলামা কাউন্সিলের প্রার্থী জমিরুদ্দিন সাহেবের সমর্থনে এগিয়ে এসেছে এবং আমরা যেখানে যাচ্ছি সেখানে সমর্থন পাচ্ছি। যেখানে যাচ্ছি আমরা গণজোয়ারে বাসছি আর আগামী দিনেও আমরা গণজোয়ারে বাসবো, এ আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করলাম। সাংবাদিক সম্মেলন ডেকে নির্দল প্রার্থী হিসেবে তিনি লড়াই করবেন বলে মন্তব্য করেন শিলচরের প্রাক্তন বিধায়ক দিলীপ পাল। তিনি বলেন কী কারণে তাকে টিকিট দেওয়া হয়নি, সৎসাহস থাকলে জনসমক্ষে যাতে তুলে ধরা হয়। অনেক বহিরাগতই এখন আসামে দলের হর্তাকর্তা বিধাতা বলে মন্তব্য করেন তিনি। যে রাজনীতি আমার পেশা নয় এবং বর্তমান রাজনীতিতে আমি অনেকটাই বেমানান, ভারতীয় জনতা পার্টি বর্তমানে আসামে যারা দল চালাচ্ছে, যারা দলের হর্তাকর্তা বিধাতা, মাননীয় মুখ্যমন্ত্রী অত্যন্ত সজ্জন ব্যক্তি, ভদ্র ব্যক্তি এবং তিনি, তার প্রতি আমি কৃতজ্ঞ। তিনি আমাদের সবসময় সহায়তা করে গেছেন, পরামর্শ দিয়েছেন। কিন্তু বর্তমানে এটা পরিষ্কার হয়ে গিয়েছে যে মুখ্যমন্ত্রী অনেকটাই অসহায়। এই নমিনেশন প্রক্রিয়া যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখব এখন যারা দলের হর্তাকর্তা বিধাতা, আপনারা লক্ষ্য করবেন তারা আমাদেরকে নীতি আদর্শের জ্ঞান দিচ্ছেন। তারা অনেকেই বহিরাগত, সেই সঙ্গে কিছু দু একজন নেতা আমরা এখানে দেখতে পাচ্ছি, লক্ষ্য করছি, যারা সোনার চামচ মুখে নিয়ে জন্মেছিলেন, যারা পরিবারতন্ত্রের ধারক বাহক, সিন্ডিকেটের মূল পান্ডা, তারাই এখন আমাদের দলের ভাগ্য নিয়ন্তা হয়ে পড়েছে। দল আমরা বলি বড় বড় কথা বলি, সবাই শুনেছি, পত্রিকা দেখেছি আমরা, যে ব্যক্তির চাইতে দল বড়, দলের চাইতে রাষ্ট্র বড়। ভালো কথা, আমরা জানি সেটা সবাই, এটা ভারতীয় জনতা পার্টির নীতি। হ্যাঁ, আমিও মানি, আমরাও মানি, ব্যক্তির চাইতে দল বড়, দলের চাইতে রাষ্ট্র বড়। তার মানে রাষ্ট্র সর্বোপরি, রাষ্ট্র মানে সমস্ত আসামত রাষ্ট্রের ভিতরে পড়ে এবং রাষ্ট্রের জনগণ, ভারতবর্ষের জনগণ হচ্ছেন সর্বোপরি মাথার উপর, তাদের স্বার্থ রক্ষা করা আমাদের। আমি সেই কাজটাই করছি, সেই কথা মাথায় রেখে আমি জনগণের কাছে বিচার চাইছি,
বিচার প্রার্থী আমি হয়ে আমি নির্বাচনে দাঁড়াবো নির্দল হয়। আমাকে নমিনেশন দেয়নি দল, আমার কোনো দুঃখ নেই, কারণ আপনারা অনেকেই জানেন, যারা আমাকে জানেন চিনেন, যে দিলীপ পাল তার অনেক দোষ আছে আমি মানি, কিন্তু আমি দুর্নীতির সঙ্গে কখনো কম্প্রোমাইজ করিনি, আপোষ করিনি। সেই মিউনিসিপ্যালিটির সময় থেকে আপনি লক্ষ্য করবেন, যখন ব্যবসা করেছি সঠিকভাবে করার চেষ্টা করেছি, এখন রাজনীতি করছি স্বচ্ছতা বজায় রেখে, সততা যতটুকু সম্ভব বজায় রেখে আমি কাজ করেছি, আর সেটাই হয়েছে আমার কাজ। হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন গতকাল যে কোনো এক কারণেই দিলীপ পালকে নমিনেশন দেওয়া হয়নি, তাই এই কারণে তিনি কেন নির্দল হয়ে দাঁড়ান। কোনো এক কারণে দিলীপ পালকে নমিনেশন দেওয়া হয়নি। আমি তাকে অনুরোধ করব, আপনি প্রকাশ করুন সাহস থাকবে, কি কারণে দিলীপ পালকে নমিনেশন দেওয়া হয়নি সেটা বলুন। সেটা কি সিন্ডিকেটের বিরুদ্ধে আমি যে মুখ খুলেছি সেটাই, দুর্নীতির বিরুদ্ধে মুখ খুলেছি সেটাই এর কারণ? গান্ধীবাগে যে গান্ধীবাগ 20 বিঘা জমি বিনামূল্যে হস্তান্তর করে কোটি কোটি টাকা লুণ্ঠনের যে ছক বানানো হয়েছিল সেটাতে আমি বাধা দিয়েছি, সেটাই কি কারণ? এসটিসির বাস স্ট্যান্ড জমি যেটাতে পার্কিংয়ের ব্যবস্থা হয়েছিল সেটাকে তুলে দেওয়া হলো প্রাইভেট কোম্পানির হাতে, সেটাতে বাধা দিয়েছি, সেটাই কি কারণ? কিংবা আরেকটি কারণ আছে বন্ধুরা, আপনারা এই লকডাউন পিরিয়ডে সম্ভবত 20 এপ্রিল 2020 ডিটেনশন ক্যাম্পে, কি নাম যেন, লক্ষ্মীপুরের সীমাবর্ধন, সুপ্রিম কোর্টের নির্দেশে জামিন পেয়েছিলেন, কিন্তু জামিনদার নেই। একজন পেয়েছিলেন, আরেকজন জামিনদার আমি হলাম, দিলীপ পাল, সীমাবর্ধনকে জামিন দেওয়ার জন্য। সেটাও একটা কারণ, কারণ ওরা এগুলো পছন্দ করে না, পছন্দ করেনি। অথবা এমন হতে পারে যেহেতু আমি যদি সিন্ডিকেটের সঙ্গে ভাগ বটারা মেনে নিতাম, আমার অংশ আমি নিয়ে নিতাম, বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে তুলা আদায় করতাম, তাহলে আমার টিকিট কাটা যেত না। আমি যদি গ্যাস সিলিন্ডারের কালোবাজারি কিংবা চুরি করতাম, তাহলে আমার নমিনেশন কেউ কাটতে পারতো না। মনে হয় এটাই হচ্ছে, এটাই বোধ হয় বাস্তব সত্যি। জানি না আমি কি ব্যাপারটা হিমন্ত বিশ্ব বলতে পারবেন। দেখুন, আমাকে নমিনেশন দিনে আমি বারবার বলছি আমি দুঃখিত নই, কিন্তু যে প্রক্রিয়ায় আমাকে ছেঁটে ফেলা হলো, আমাকে চূড়ান্ত অসম্মান করা হলো। 37 বছর রাজনীতি করার পর, বিজেপি করার পর এটুকু আমার প্রাপ্য ছিল কি? তাদের কিছু প্রশ্ন করতে চাই। আমি জানতাম আমাকে পাতারকান্দি সমষ্টির কলকলি বস্তির হুমায়ুন ফরিদ আসাম জাতীয় পরিষদের টিকিটে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তিনি বলেন, দলের আদর্শে অনুপ্রাণিত হয়েই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। কোন দল থেকে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন? আমি অসম জাতীয় পরিষদ থেকে। আপনি কি উদ্দেশ্যে নির্বাচনে অংশগ্রহণ করতেছেন? আমি পাতারকান্দির সমষ্টির কলকলি বস্তির বাসিন্দা। আমার নাম হুমায়ুন কবির। আমি এই উদ্দেশ্য নিয়ে দিয়েছি, যখন কা আন্দোলনের সময় এই দলটা আমার রঞ্জিতি ডাঙ্গরিয়া আমার দলের সভাপতি, তাই এই দলটাকে যখন উদ্বোধন করছেন অনেক কষ্ট করছেন। আমি কা আন্দোলনের সময় গুয়াহাটি আসলাম, আমি দেখছি, তারপরে এই দলের কয়েকটা আদর্শ আমার ভালো লাগছে, এই জন্য এই দলে আমি টিকিট অ্যাপ্লাই করছি। দলে আমার টিকিট দিছে,
যে দলে আমার টিকিট দিছে আমি এটাই আশা রাখছি যে আমি এই দলের যে আদর্শটা আমি ভালো পাইছি। আর আমার সমষ্টির যদি আমি খারাপ হয়েছি এর লাগিয়া আমার সমষ্টি হাতাকান্দি সমষ্টির বর্তমান বিধায়ক কৃষ্ণেন্দু পাল এমনি উন্নয়নের নামে অনেক কিছু স্লোগান দেব, কিন্তু তা যে আপনার যে যতটুকু উন্নয়ন হওয়ার কথা ততটুকু আমার চোখে ততটুকু সাধারণ জনতায় বুঝতে পারেন না। যেখানে আপনার 100% কাম হওয়ার কথা এখানে 50% না হয়ে 20% কাম হয়েছে। ওদিকে আমি আশা করি এইটাও একটা দিক আমার গিয়ে। তারপরে আমার এখানে একটা পিছপড়া সমষ্টি, এখানের মধ্যে একটা ভালো মেডিকেলের ব্যবস্থা নাই। অনেক সময় রোগী এখান থেকে রোগী একটা সামান্য অ্যাক্সিডেন্ট হইলে রোগী নিয়ে আসতে হবে করিমগঞ্জে, করিমগঞ্জ থেকে আবার রেফার দেয় শিলচর। রাস্তাঘাটের কন্ডিশন তো খারাপ আছে, এখনও খারাপ বর্তমানে। তাই আমার একটা ফার্স্টে মানুষের এখানে একটা ট্রিটমেন্টের একটা ব্যবস্থা করা নেই। তারপরে একটা সবচেয়ে বৃহত্তর সমস্যা হাতারকান্দি এরিয়াতে ড্রাগস। আজকাল যে সময় ছেলে কোয়ালিফিকেশন আমি ডিগ্রি থার্ড ইয়ারে গিয়া এক পেপার ব্যাক লাগছে, ম্যাট্রিক সেকেন্ড ডিভিশন, হায়ার সেকেন্ডারি সেকেন্ড ডিভিশন, ডিগ্রি বাকিগুলো আমার সেকেন্ড ক্লাস মার্ক। আপনি বর্তমানে কি কাজ করেন? আমি বর্তমানে বিজনেস করি, কি বিজনেস? ট্রান্সপোর্ট বিজনেস। গাড়ি আছে? সিমেন্ট সিমেন্ট? হ্যাঁ, গাড়ি আছে। তো আচ্ছা, আপনার তো কোন চাই যে আপনার যে এখানে যে ইলেকশন খেয়েছেন কার সাথে আপনার লড়াই হবে বলে আপনি ভাবেন? আমি এটাই করে কইতে চাইছি না যে আমার কার সাথে। আমি তো আমার পুরা মনোবল নিয়ে আমি ইলেকশনে খাড়া হয়েছি। আমার তো প্রতিদ্বন্দ্বী আমি দেখি আর না, চোখে লাগে না? আমার চোখে লাগেন না প্রতিদ্বন্দ্বী। যখন জনগণ বর্তমান যে বিজেপির মধ্যে যে বিজেপি দেখেন আপনারা, বিজেপিটা হইল দিয়ে দিয়া মানুষের ধর্ম দিয়ে রাজনীতি করতেছে। কংগ্রেসের যে দল ইউডিএফের লোক যে হয়েছে এআইইউডিএফ এখন একটা ধর্ম হিসাবে রাজনীতি করে। আমাদের দলের মুখ্য উদ্দেশ্য হইল জাতি, ধর্ম, বর্ণ, ভাষা নির্বিশেষে বরাক ব্রহ্মপুত্র সব মানুষের নিয়ে আগুয়ে যাওয়াই একটা সুন্দর অসম গড়ার এই উদ্দেশ্যে আমাদের দলটার নতুন। আচ্ছা, আপনার যে জিপিতে আছেন এই জিপির নামটা কি? কলকলি কাটি। জিপি প্রেসিডেন্টের নামটা কি? প্রেসিডেন্টের নাম হইল গিয়া মেয়ের লোকের নাম মানে শম্ভু, আমরা জানি শম্ভু। জেলা পরিষদ কে? আপনার জেলা পরিষদ কে? আমরা জেলা পরিষদ হইল গিয়া। আচ্ছা, ঠিক আছে। আপনার ওয়ার্ড নম্বর কি?